নমস্কার বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। শান্তিনিকেতনের দ্বিতীয় দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজ আমাদের হাতে গোনা অনেকগুলি জায়গায় কিন্তু যেতে হবে। তার সাথে আজকেই কিন্তু রিটার্ন যাওয়ার ট্রেনের টিকিটও কাটা। সকালবেলা উঠেই হোমস্টের পরিবেশটাকে উপভোগ করে নিয়ে স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আমাদের টোটোর দাদাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিল। আজকে আমরা কলা ভবন, বিশ্বভারতী, কঙ্কালীতলা আর পারলে একবার সোনাঝুরির হাটেও যাব। প্রথমেই যেতে চলেছি কলা ভবনে। হোমস্টে থেকে 2 মিনিটের রাস্তায় কলা ভবন। প্রচুর ছাত্রছাত্রীর সমাগম হয়, দেশি বিদেশি। এই যে এটি দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি রামকিঙ্কর বৈদ্যের হাতে তৈরি। এখানে প্রচুর স্থাপত্য ভাস্কর্য রয়েছে ওনার হাতে, নুড়ি আর বালি দিয়ে কি সুন্দর তৈরি। এই বাড়ি থেকে একটু এগিয়ে গেলেই আপনারা আরেকটি বিল্ডিং দেখতে পাবেন, সেটি হলো কলা ভবনের অফিস ঘর। এই যে এটি, এখান থেকে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন ছাতিমতলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দুটি ছাতিম গাছের নিচে বসে বড়ই শান্তি পেয়েছিলেন। পরবর্তীতে তিনি এখানকার রাজার কাছ থেকে এই পুরো জমি কিনে নেন এবং নামকরণ করেন শান্তিনিকেতন। তার থেকে একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটি বাসভূমি। এই বাড়িটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ির মধ্যে একটি। এখানে বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি এই প্রার্থনাঘরও আছে। এখানে সপ্তাহে একদিন করে প্রার্থনাও হয়। তার থেকে এগিয়ে গেলে দেখতে পাবেন তালধ্বজ। ধ্বজ মানে পতাকা। এই তাল গাছটি বাড়ির ঠিক একটি পতাকার মতো, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই গাছটিকে দেখেই কবিগুরু লিখেছিলেন। তার থেকে একটু এগিয়ে গেলে আপনারা একটি বটগাছ দেখতে পাবেন। চিনতে পারলেন? ঠিক তাই, সহজপাঠ বইয়ের মলাটে যে বটগাছ দেখতে পাওয়া যায় এটি সেটি। এবার এখান থেকে আমরা বিশ্বভারতী চলে গেছিলাম। সকাল 10টা থেকে 4টে অবধি টিকিট পাওয়া যায়, মাথাপিছু 100 টাকা করে। আমরা আর ভিডিও তুলতে পারিনি। এবার এখান থেকে আমরা এগিয়ে গ্রাম্য পরিবেশ দিয়ে প্রান্তিক স্টেশন ক্রস করে চলে গেলাম কঙ্কালীতলায়। মা সতীর একটি পীঠস্থান হলো এটি। প্রচুর ভক্তের সমাগম হয় প্রতিদিন এখানে। আমরা অবশ্য কিন্তু মন্দিরে পুজো না দিয়ে শুধু মন্দির চত্বরটা ঘুরে মাকে প্রণাম করেই ফেরত আসলাম। তবে এখান থেকে কিন্তু একটা দূরে সাঁওতালি গানের আওয়াজ মনকে একদম টান দিচ্ছিল তাদের দিকে। তাই চট করে সবাই মিলে পুজোর একটু প্রণাম করে নিয়ে চলে গেলাম সেই সাঁওতালি গানে নাচবো বলে। এটাই এখানকার ট্রেডিশনাল ডান্স। দামসা মাদলের সঙ্গে দারুণ লাগছিল চারপাশের পরিবেশ, তার সাথে একটা শীতের কিন্তু কনকনে হাওয়া। চলুন আপনারাও একটু এনজয় করুন আমাদের সাথে। এই সাঁওতালি মেয়েগুলি মাথায় যে হাড়িগুলো নিয়ে নাচছে, কলসিগুলো কিন্তু খুব ভারী, আমরা নিয়ে দেখেছিলাম। এবারে এখানে কিছুক্ষণ আমরা আনন্দ করে নিয়ে আমরা চলে যাব কোপাই নদীর ধারে। চলুন এবার যেতে চলেছি আমরা কঙ্কালীতলার ঘাটে, যেটি কোপাই নদীর অংশ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি মনে পড়ে। কবিগুরু কিন্তু এই কোপাই নদীকে নিয়েই এটি লিখেছিলেন। সত্যি আঁকা বাঁকা নদী, আর একদম বালি যেন কিচকিচ করছে, মন যেন জুড়িয়ে গেল তার সাথে শীতের হাওয়া। ওফ, দারুণ লাগছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি কঙ্কালীতলার ভোগ ঘরে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ভোগ ঘরে রান্না হচ্ছে। এবারে এখানে এলাম গ্রামের মধ্যে, একটু খেজুরের রস খাবো না। একটি দোকানে দাঁড়িয়ে গিয়ে দোকানদারকে রিকোয়েস্ট করতে একদম গাছ থেকে কিন্তু ফ্রেশ হাঁড়ি নামিয়ে এসে আমাদের দিল। এই ভাইটিকে আমরা বলেছিলাম তোমাকে আমরা ভিডিওতে দেখাবো, তাই আমাদের ভালো খেজুরের গুড় দাও। ঝোলা গুড় আর কিছুটা খেজুরের রস খেয়ে মন একদম জুড়িয়ে গেছিলো। এখান থেকে আমরা আবার চলে গেলাম সোনাঝুরির হাটে। আমাদের কালকের কেনাকাটা করে মন ঠিক ভরলো না, যেহেতু রাত হয়ে গেছিলো আজকে, তাই সকাল থাকতেই চলে গেলাম আবার হাটে। জানেনই তো মহিলারা একটুখানি কেনাকাটা করতে ভালোবাসে, আর বার্গেনিং করার এত সুন্দর হাট, সেই জন্য না গিয়ে আর পারলামই না। এখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম হোমস্টেতে। হোমস্টেতেই লাঞ্চ করে আবার আমরা শান্তিনিকেতন স্টেশনে, কত লাগেজ দেখতে পাচ্ছেন। টাটা বলে শান্তিনিকেতন স্টেশনকে আবার বেরিয়ে চলে এলাম।